ইহকালের এই একটা ভোট দিয়ে আপনি পরকালে ভেস্তে চলে যাবেন, ভেস্তে টিকিট, যদিও ডাইরেক্টলি বলে না, অস্বীকার করে, ডাইরেক্টলি বলে না, মিলে সবগুলো তাদের বড় বড় তাদের কথা মিলে এখানে একটা ঢোকার বিষয় তারা আসছে। যে অন্য একটা বৃহত্তর বিএনপি, বিএনপি যেসব আশ্বাস দিচ্ছে, আমি কিছুটা চিন্তা করে দেখছি যে এগুলি কি বাস্তবায়ন যোগ্য কিনা। যেমন ধরুন যে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, আপনাকে এই ফ্যামিলি কার্ড মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার টাকা পাবেন, আপনার পাবেন, এই এতে আপনার হবে। তো প্রতিটা ফ্যামিলির জন্য আপনার ২৫০০ করে টাকা দেওয়া হবে। আপনি এখন চিন্তা করেন যে তাদের হিসেবেই ৪ কোটি ফ্যামিলি, অ্যাকচুয়ালি ফ্যামিলি আরো বেশি। আপনি যদি ৪ কোটি ফ্যামিলি কার্ড দেন, প্রতি মাসে ২৫০০ করে, প্রতিশ্রুতি অনুযায়ী ২৫০০ করে আপনি টাকা দেন, তাহলে কিন্তু আপনার বাৎসরিক খরচ হবে ১,২৫,০০০ কোটি টাকা, শুধু ফ্যামিলি কার্ড পারপাজে ১,২৫,০০০ কোটি টাকা। এবং এইটা ডিস্ট্রিবিউশনের যে খরচ আছে, এখন আপনার সেই পরিপ্রেক্ষিতে দেখেন যে ২০২৫-২৬ যে বাজেট, বাজেট হচ্ছে ৭.৯০, অর্থাৎ ৮ লক্ষ কোটি টাকার হচ্ছে বাজেট। আর তার ভিতরে যে একটা ফ্যামিলি কার্ডের জন্য যদি ১৬ লক্ষ কোটি টাকা করে ব্যয় করতে হয়, তাহলে তো এটা একটা অসম্ভব বিষয়। আমি জানি না এটা বাস্তবায়ন করতে পারবে কিনা। তারপরে বলা হয়েছে কৃষি কার্ড। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই এই ফ্যামিলি কার্ডের আর একটা বিষয় বলি, ফ্যামিলি কার্ড যে একটা নতুন কনসেপ্ট তা তো না। আপনার টিসিবির মাধ্যমে ১ কোটির মতো ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে। আপনার স্বল্প মূল্যে কিছু কিছু তেল, লবণ, চাল, এই ধরনের কিছু কিছু জিনিস দেওয়া হতো। এই ধরনের কার্ড কিন্তু আছে, স্মার্ট কার্ডও বানাই দিচ্ছে, ফ্যামিলি কার্ড, স্মার্ট কার্ড প্রায় ৫৭ লক্ষ এই শহরেই আছে, এই সে আছে। সুতরাং এই এই যে ফ্যামিলি কার্ডটা, এটা কি বাতিল হয়ে যাবে? এটা তো আছে অলরেডি। আপনি যেমন কৃষি কার্ড, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট কৃষি কার্ড। কৃষি কার্ড এক বিএনপির একজন ক্যান্ডিডেট, সে যাচ্ছে ক্ষেতের মধ্যে, যে এক কৃষককে ধরলো, সে বললো যে এই যে তোমাকে ভাইয়া, আপনাকে কৃষি কার্ড দেওয়া হবে, কৃষি কার্ড দিলে আপনি সার, বীজ, এটা সেটা পাবেন। কিন্তু কৃষি কার্ড তো বাংলাদেশে আছে, ২০১০ সব থেকে কৃষি কার্ড আছে, তার মাধ্যমে সার, বীজ, আপনার ডিজেল, এগুলি একটু সস্তায় পায়। এটা যে নাই তা তো না। তারপরে আপনার যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বাংলাদেশে বেশ কিছু, প্রায় ৯৮টা এরকম মানে ভাতা আছে, ভাতা বা সহায়তা, সেফটি নেট, যেটা যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা বলা হয়, সেই বেষ্টনী, সুরক্ষা বেষ্টনীর যে প্রাথমিকভাবে যে কাজটা শুরু করছেন, শুরু করছেন কিন্তু বিএনপির মানে সে সময় প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কিন্তু প্রতিবন্ধী কার্ড, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা শুরু করছেন কিন্তু বেগম খালেদা জিয়া। সুতরাং এই সরকারের যদি আগামী যে যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে আমি পরামর্শ দেব যে আপনারা সবগুলি কার্ড যেগুলি আছে সেগুলিকে সুসংহত করেন, এবং এর ভিতরে অনেক দুর্নীতি আছে এবং দলীয়করণ করা হয়েছে, যে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকে দেওয়া হয়েছে এগুলিকে। কার্ড, আপনার বক্তব্য হলো কার্ড করাটাই বড় কথা নয়, বড় কথা হলো কার্ড যথাযথভাবে বন্টন করা, এবং এই বন্টনের আগে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলোকে ঠিকঠাক করা, এই তো। সেগুলি, এই যে বেগম খালেদা জিয়ার যে বয়স্ক ভাতা, সেটা তো আছে, এটা তো আওয়ামী লীগ সরকার সেটাকে তো বাতিল করে দেয় নাই, সেটা তো আছে। কিন্তু থাকলে কি হবে, সেখানে হয়েছে তাদের লোকজনকেই তারা দিচ্ছে, সব বয়স্করাও পায় নাই, আবার অনেকেই অনিয়ম হয়েছে। এই অনিয়মটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এগুলিকে নতুন ৯৮টা এই ভাতা আছে, কার্ড বলেন, ভাতা বলেন, এ ধরনের এগুলিকে আমি মনে করি কিছু কিছু আছে অতিরিক্ত ইয়ে, যে অতিরিক্ত মাথা ভারী প্রোগ্রাম, যখন ইচ্ছে হয়েছে তখনই করছে। এগুলিকে কনসলিডেট করা উচিত, এগুলিকে কনসলিডেট করা উচিত। এইখানে আইনা নতুন কার্ডটা দেওয়ার দরকার নেই। আপনি কৃষি কার্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিলেন, বললেন যে কৃষি কার্ড, কৃষি কার্ড তো আছে, ইট এক্সিস্ট, কিন্তু এটাকে আরো বেশি সুসংগত করা দরকার, আরো বেশি সঠিকভাবে দেওয়া দরকার। এবং বলা হচ্ছে যে কৃষককে দেওয়া হবে কার্ড, যার জমি আছে। আপনি যার জমি আছে, এই কথাটা আপনি বলতেছেন, জমি আছে, জমি আছে কয়জনের? বেশিরভাগ যারা কৃষি কাজ করেন তারা অন্যের জমিতে কাজ করে, তারা তো কৃষি কার্ড পাচ্ছেন না। তারা একটা সুরাহা করেন, আপনি ১০,০০০ টাকা
কৃষি ঋণ সুদ সহ মওকুফ করতে চাচ্ছেন, কিন্তু এটা ভালো উদ্যোগ, আমি বলবো মওকুফ করে দিচ্ছেন। কিন্তু আপনারা কি জানেন যে কিস্তির দায়ে, এই গ্রামীণ ব্যাংকের কিস্তি এবং অন্যান্য কিস্তির দায়ে মানুষ অনেকে সুইসাইড করে, মানুষের মানসিক রোগ হয়ে যায়, এক কিস্তি নিয়ে আর এক কিস্তির দায়ে কিন্তু বন্দী হয়ে গেছে। যে একটা সময় ছিল যে এই সুদখোরদের অত্যাচারে বাংলার এই কৃষকরা পর্যুদস্ত ছিল। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক, উনি কিন্তু ঋণ সালিসি বোর্ড করে বাংলার কৃষককে ঋণের হাত থেকে মুক্ত করেছিল। এই আমি মনে করি যদি বিএনপি সরকার গঠন করে, তার একটা উদ্যোগ হবে যে কিস্তি সালিসি বোর্ড করে কিস্তির হাত থেকে, কিস্তির অত্যাচার থেকে এই বাংলার যে কৃষক বলেন, শ্রমিক বলেন, সাধারণ জনগোষ্ঠীকে মুক্ত করা। কারণ এখানে অনেক হাই রেটের সুদ, এটা একটা সুদের চক্রের মধ্যে পড়ে গেছে। এবং এগুলো দায়ী কিন্তু ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসকে দেখা দেখি শত শত সুদ দেওয়ার প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে, তারা নিষ্পেষিত করে এই সুদের জন্য। জি, আরেকটা জিনিস আমি দেখলাম যে দুদিন ধরে একটা আলোচনা খুব চলছে, সেটা হলো জামায়াতের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়ে উনি কর্মজীবী নারীদের কিভাবে আখ্যায়িত করেছেন না করেছেন এটা নিয়ে নানা ধরনের কথা। তারপরে জামাতের পক্ষ থেকে বলা হলো তাদের আইডিটা হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার পরে এগুলি ছাপা হয়েছে, এরকম নানা ধরনের অজুহাত দেওয়া হচ্ছে। কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, এটা আসলে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে যে কারণে আমি এই আলোচনাটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি, যে আজকে দেখলাম যে খুলনার সমাবেশে তারেক রহমানও এই প্রসঙ্গটা তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাত দিয়েছে, এরা মিথ্যাবাদী। তো তারেক রহমান উনি বিএনপির প্রধান, উনি যখন প্রকাশ্য জনসভায় এই অভিযোগটা করেন, তখন এটার ব্যাপারে আপনারা কি বক্তব্য থাকতে পারে? আচ্ছা, আমি এই বক্তব্যটা পড়েছি, এই উনি যে টুইটার, অর্থাৎ এক্স তো আগের টুইটার, এটা পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা ওনার কোন অ্যাডমিন এটা করেছেন, মানে অ্যাডমিন করা মানে ওনার করা। এটা এক। দুই নম্বর কথা, আপনি দেখেন এখানে একটা অত্যন্ত বাজে শব্দ উনি ইউজ করছেন, যে যারা বাইরে চাকরি করে তারা একেবারে মানে দেহ ব্যবসায়ী, এটাই উনি বলছেন। এবং এর আগে কিন্তু আরো অনেকগুলি কথা বলছেন। তারপরে আপনি যদি আর একটা ইন্টারভিউ দেখেন ওনার আল জাজিরার শ্রীনিবাসন জৈনের সাথে যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে উনি একই কথা বলছেন, শুধুমাত্র ওই দেহ ব্যবসায়ী কথাটা বাদে এভরিথিং। তাকে বলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে যে কোনোদিন কি আসবে যে একজন মহিলা এই আমিরের জামাতের আমির হইতে পারবে? নো নো, ইট ইজ ইম্পসিবল। অর্থাৎ কেউ ওই প্রতিষ্ঠানের, ওই সংগঠনের কোন মহিলা প্রধান হতে পারবে না। উনি কিন্তু এটা রয়টারকে, এটা আল জাজিরাকে অন রেকর্ড বলছে। এবং টুইটারের যে কথাগুলি আছে শুধুমাত্র ওই মানে দেহ ব্যবসায়ের কথা বাদে, উনি কিন্তু ওই আল জাজিরার ইন্টারভিউতে একই কথা বলছে। এখানে একটা নারী বিদ্বেষী একটা সংগঠন, যে সংগঠন বিশ্বাস করে না যে মহিলারা, নারীরা তাদের যোগ্যতা বলে তারা একটা সংগঠনের প্রধান হতে পারে, সেই সংগঠনের তো আসলে করার না, মানে নিবন্ধন পাওয়ার কথা না। কিন্তু আপনি যে দল ডিসক্রিমিনেট করে নাগরিকদের মধ্যে, সেই দলের তো ফান্ডামেন্টালি ফ্লড। সেই দলকে তো আপনি নিবন্ধন দেওয়া উচিত না, কিন্তু ওনারা নিবন্ধন পেয়েছেন। জি, আমরা আরেকটা জিনিস, আমরা কিন্তু এর পাশাপাশি আজকে দেখলাম যে, আমি যেহেতু তারেক রহমানের প্রসঙ্গটি কথা বললাম, আমি আপনার প্রসঙ্গটা একটু বলতে চাই। জামাতের আমিরের একটা কথা বলতে চাই। জামাতের আমির আজকে আপনার কক্সবাজারের মহেশখালীতে একটা জনসভা করেছেন। সেখানে তিনি বলেছেন যারা হার বিপক্ষে অবস্থান নেবেন, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান। উনার এই মন্তব্যটা কি আপনার কাছে অতি সরলীকৃত মনে হয় না?
এই মন্তব্যটা ওনার মতো একজন পার্টি চিফের কাছ থেকে আসা উচিত হয় নাই। হার বিপক্ষে অবস্থান নেবে, অর্থাৎ যারা না ভোট দেবে তারা ফ্যাসিবাদের দোসর, এই যে কথাটা বলতেছে, এই ধরনের এই ধরনের কিভাবে গণভোটে এই ধরনের কথা হতে পারে না, গণভোটে দিতে পারে না যে ভালো লোক না উনি চোর, এ ধরনের কথা হইতে পারে না। এটা একটা অত্যন্ত একটা বাজে মন্তব্য করা হয়েছে। আমি না ভোট দেব, আমি কি ফ্যাসিবাদের দোসর? আমি দেবো এই কারণে আমি না ভোট দেব, আপনি সংবিধান থেকে আপনি কেটে দেবেন, এর জন্য কি আমি ফ্যাসিবাদের দোসর হয়ে গেলাম? আপনি এখানে 84টা পয়েন্ট আনছেন, এই জুলাই সনদের 84 পয়েন্ট, তার ভিতরে বলছেন, কখনো বলেন যে 48টা পয়েন্টে ডিসেন্ট পড়ে নাই, আবার ব্যালটে বলছেন যে 30টা, আমরা কিন্তু শিওর না 30টা পয়েন্টে। আমাকে উত্তর দিতে হবে একটা। এইগুলি বেকুব ছাড়া কি, যারা এই গণভোটটা করছে সেটা টোটালি একটা মানে বেকুব টাইপের লোকজন ছাড়া 84টা কোশ্চেনের একটা হা কিংবা নাতে হয়। আমি এর মধ্যে অনেকগুলি ভালো পয়েন্ট আছে, আমি সেগুলিতে এগ্রি করি, আবার অনেকগুলি পয়েন্ট আছে যেগুলোতে আমি এগ্রি করি না। আমি মনে করি যে আমাদেরকে আপার হাউসের দরকার নাই, ইটস মাই ওপিনিয়ন, কিন্তু আমাকে এখানে অপশন রাখে দেয়। সেই জন্য আমি বলি এটা একটা ফল্টি, একটা মানে একটা জনমত যাচাই, একটা ফল্টি সিস্টেমের মধ্যে চলে গেছে, একটা পদ্ধতিগত ভাবে এটা মানে এটাকে অ্যাকসেপ্টেবল বলা যাবে না। সুতরাং এখানে যে সেই জামাতের উনি বলছেন, ওনার একটু বলাটা আমি অ্যাকসেপ্ট করি না। এবং সরকার যেটা করতেছে, সরকার যে হা ভোটের পক্ষে তারা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন, সরকারি টাকা, সরকারি গাড়ি, সরকারি আপনার প্রচার মাধ্যমকে ব্যবহার করে তারা এই যে করতেছেন, এটা আইনগতভাবে এরা এরা অপরাধ করে ফেলতেছেন, এটা এক ধরনের অপরাধ। এবং ইলেকশন কমিশন যে সরকারি কর্মকর্তারা যদি এটার প্রচারণা চালায় তাহলে তারা আইনগতভাবে দণ্ডনীয় হবেন, এমনকি খুব সম্ভব 2 বছর জেলের কথাও বলা হয়েছে। এখন তো এই জিনিসটা বোঝাই গেল যে এই জিনিসটা বেআইনি কাজ তারা করে আসছে। আচ্ছা, এই যে জামাতের আমির সাহেব এই যে বললেন যে যারা গণভোটে না বলবে, মানে তাদেরকে উনি ফেসিবাদের দোষর বললেন। গণভোট মানে কি? গণভোটটা হচ্ছে আপনার জুলাই সনদের ব্যাপার, ঠিক আছে? তো জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে সেগুলোতে যারা না বলবে তারা হলো ফেসিবাদের দোষর। কিন্তু এটার কথা আমি যদি এটা পাল্টা প্রশ্ন করি, যে জুলাই সনদে যারা হা বলেছেন এবং স্বাক্ষর করেও সেই জুলাই সনদ যারা মান্য না করেন তাদেরকে আমরা কি বলবো? কারণ জুলাই সনদে তোমরা স্বাক্ষর করে এসেছেন যে সংসদ নির্বাচন উনি 5% নারীকে মনোনয়ন দিবেন, তুমি তো এটা মান্য করেন নাই, তাহলে ওনাদেরকে আমরা কি বলবো? ওনারা কার দোষ? না, এটা তো অনেক কিছুই তারা মান্য করেন না। আরেকটা জিনিস হচ্ছে কি, যে এইখানে এইখানে যে দলগুলি ওখানে গেছে, সব দল তো যায় নাই, সব দল যায় নাই, যে দলগুলি গেছে তারা তো লেজিটিমেটলি বলতে পারে যে আমরা যা বলে আসছি সেগুলো তো আসে নাই। আপনারা ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে গণভোটে দিচ্ছেন, ডিসেন্ট গুলিকে বাদ দিয়ে আপনার গণভোটে এগুলি দিয়ে দিচ্ছেন। আমরা তো ডিসেন্ট দিছি, আমরা তো কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই একটা দুইটা না, বহু পড়ছে আপনার প্রত্যেকটা আইটেমেই 10টা 20টা এরকম করে আপনার হয়েছে, ডিসেন্ট পড়ছে। তো সুতরাং আপনারা এইভাবে দিচ্ছেন কেন? আরেকটা কথা, যে সাধারণ জনগণকে আপনি করতেছেন, তাদের সাথে প্রতারণা করতেছেন, তাদেরকে বাধ্য করতেছেন যে যেগুলি সে বিশ্বাস করে না সেগুলিতেও আপনার ভোট দিতে আপনার ভোট দিতে বাধ্য করতেছেন। আপনার এই 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 গণভোট আদালতে যাবে, এই গণভোট বাতিল বলে গণ্য হবে, কারণ গণভোটে এতগুলি প্রশ্ন আসে না, এখানে একটা প্রশ্ন। এইখানে গণভোট যেটা করা হয়েছে যেভাবে, যে 84টা প্রশ্ন দেয়া হয়েছে, কিন্তু উত্তর চাওয়া হচ্ছে একটা, হ্যাঁ কিংবা না। এটা বাইনারি, এই ধরনের সিস্টেমে একটা প্রশ্ন থাকে। যেমন আপনার 1977-এর যে গণভোটটা হয়েছে, হ্যাঁ না ভোট বলে আসলে গণভোট, সেখানে বলা ছিল যে আপনি জিয়াউর রহমানের উপরে আপনার আস্থা আছে কিনা, আস্থা থাকলে হ্যাঁ, না থাকলে না। এখানে এমনও হইতে পারতো যে ইউনূস সাহেবের উপর, ডক্টর ইউনূসের উপর আপনার আস্থা আছে কি না। তাই
দেখা যেত যে একটা কেউ হা বলতো, কেউ না বলতো। আরেকটা বিষয় হচ্ছে কি, যে দেখেন সরকার যে এখানে অ্যাক্টিভলি আপনার ক্যাম্পেইন করতেছে হার পক্ষে, সেটা কিন্তু সে অত্যন্ত অনৈতিক কাজ করতেছে, বেআইনি কাজ করতেছে, সকল কমন সেন্সের ঊর্ধ্বে যেয়ে কাজ করতেছে। সে কতগুলি প্রশ্ন দিছে এই ইলেকশন কমিশনকে। আপনি এই প্রশ্নগুলি গণভোটে দেন, জনমতে যাচাইতে দেন, দিয়ে দেখেন যে সবাই এটা এগ্রি করে কি করে না। যারা এগ্রি করবে সবগুলিতে তারা হ্যাঁ বলবে, যারা এগ্রি করবে না তারা না বলবে, রাইট? সেইখানে তারা তো এটার পেছনে এসে ঝাঁপাই পড়তে পারে না। এটা হলো জনগণ ডিসাইড করবে। সুতরাং সবকিছু যদি আপনি এই করে দেখেন, বিবেচনা করে দেখেন, এই যে গণভোটের প্রশ্ন, মাল্টিপল প্রশ্ন আপনি দিচ্ছেন একটা ইসের মধ্যে, একটা হা না প্রশ্নে, এগুলি তো হবে না, এগুলি তো অ্যাকসেপ্টেবল হবে না। আর একটা জিনিস আপনি দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 যে আদেশটা, এটা একটা অর্ডিন্যান্স হিসেবে পাশ হয়ে গেছে। এই অর্ডিন্যান্সটা সংসদের বসার 30 দিনের মধ্যে আপনার আইনে রূপান্তরিত করতে হবে। আর তা না হইলে বিল আকার উঠাইতে হবে। তা না হইলে আপনার এটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে, রাইট? এইটাকে আপনি গণভোটে দিচ্ছেন কেন? আপনার অর্ডিন্যান্সকে গণভোট দিয়ে জাস্টিফাই করবেন কেন? অর্ডিন্যান্স তো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স হয়ে গেছে, এবং এটা পরবর্তী সংসদ বসার পরে এটা ভাগ্য নির্ধারিত হবে, রাইট? কিন্তু আপনি এটাকে গণভোটের মধ্যে দিচ্ছেন কেন? গণভোটে কিন্তু দুইটা এলিমেন্ট। একটা এলিমেন্ট হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন 2005 এই আদেশ, এবং জুলাই সনদের উপরে আপনার সমর্থন আছে কিনা, হ্যাঁ কিংবা না। এখন এটা তো জুলাই সনদের উপর না শুধু, এবং ওই যে আদেশের মধ্যে নানাবিধ জিনিস আপনি ঢুকাইছেন। আপনি সেখানে বলছেন যে আমাদের যে মৌলিক অধিকার, নাগরিকদের যে মৌলিক অধিকারের কথা আছে, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, মুভমেন্টের স্বাধীনতা, এই ধরনের কতগুলি আইটেম একেবারে অমোচনীয়, এগুলিকে সংবিধানের মূল বিষয়, সেইগুলিকে আপনি উচ্চ রাখছেন কেন? আপনি উচ্চ রেখে বলছেন যে মূল মৌলিক অধিকারগুলি এই ঐক্যমত্য কমিশনের রিপোর্টের মধ্যে দেয়া হবে। দেয়া হবে মানে আমরা এখন জানতে পারবো না? আগে হ্যাঁ ভোট দিতে হবে, না ভোট দিতে হবে? আপনি কেন আমাদের যে জাতীয়তার বিষয় ছিল যে এদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি হিসেবে পরিচিত হবে, ভোটে গণভোটে আপনি 84টা প্রশ্ন দিচ্ছেন, একটা উত্তর চাচ্ছেন হ্যাঁ কিংবা না। এটা ফান্ডামেন্টালি একটা বিভ্রান্তিকর বিষয়। এটা মামলা হলে এটা বাতিল হয়ে যাবে। এই বিষয়টা সরকার এই 84টা প্রশ্ন জনগণের সামনে তুলে ধরছে, যে এই ইলেকশন কমিশনের মাধ্যমে জনগণ কি এটাকে হা বলে, ইয়েস বলে কিংবা নো বলে। সেইখানে তো সরকারের কোন রকমের আপনার প্রচারণা চালানোর কোন অবকাশ নেই। জি, অন্য একটা প্রসঙ্গে আসি। ওটা নিয়ে আলোচনা হয়েছে অলরেডি, এবং এর মধ্যে আমি যতটুকু জানি, যে আমি জানি মানে সবাই জানেন, যে নির্বাচন কমিশন নিজেরাও বলেছেন যে আপনারা এটা করতে পারেন না, আইনগতভাবে আপনারা অবৈধ দণ্ডনীয় অপরাধ করেছেন। এবং সেই দণ্ডনীয় অপরাধ বলার পর সেই অপরাধের আদৌ কোনো সাজা হবে কিনা সেটাও আমরা জানি না। বাট আইন যখন আছে, অপরাধ যখন করেছে, আইন যখন লঙ্ঘন করেছে, আমি তো মনে করি যে এই দণ্ড দেওয়া উচিত। এবং এই দণ্ডটাও আমরা জানি, দণ্ডটা হলো যদি কেউ এরকম প্রচারণা চালায়, তার ন্যূনতম সাজা হলো, মিনিমাম সাজা হলো 1 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, আর ম্যাক্সিমাম সাজা হলো 5 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড। তা আমার কথা হলো কি, প্রত্যেকটা ডিসি সরকার, মানে ডিসি যারা সরকারি কর্মকর্তা আছে, তারা নিজেরা এই আইন ভঙ্গ করেছেন এবং তারা তাদের অধস্তনদের আইন ভঙ্গ করতে প্ররোচিত করেছেন। তো তাদের সবারই কি শাস্তি হবে কিনা, তাদের শাস্তির আওতায় আনা হবে কিনা? নির্বাচন কমিশন, তাই মনে করি এখন তাদের উচিত যে এই নির্বাচন বন্ধ করে দেওয়া। তারা বন্ধ করবে কিনা যাক সেটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করি। আমি এখন যে প্রসঙ্গটা বলে শেষ করতে চাই সেটা হলো, আপনি জানেন যে ঢাকা উত্তরের যিনি মেয়র মোহাম্মদ এজাজ, যাকে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কিভাবে তাকে নিয়োগ দিয়েছেন, কোন যোগ্যতায় নিয়োগ দিয়েছেন, তার কিছুই আমরা জানি না। আমরা কেবল দেখেছিলাম ওই সময়ে তাকে তৎকালীন যিনি এলজিআরডি মন্ত্রীর দায়িত্বে ছিলেন, মন্ত্রণালয়ে ছিলেন,
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তাকে নিজস্ব চিঠি লিখে বলছিলেন যে তাকে নিয়োগ দেওয়া হোক, সে খুবই যোগ্য, অমুক তমুক। এবং এর মধ্যে উনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন, এবং যোগ্যতার এমন পরিচয় দিয়েছেন যে দুদক তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা আরোপ করেছে। তো একজন মেয়রের জন্য তার এই নিয়োগ, এই ব্যক্তির ব্যক্তিগত চরিত্র, আমি যতদূর জানি এর সঙ্গে আপনার নিজস্ব কিছু যোগাযোগ হয়। আমরা যখন এরকম অনেক খবর আনা শুরু করলাম রিপোর্টার হিসেবে, উনি বললেন যে এগুলোকে আমরা একটা সিরিজ আকারে চালু করি। সেই সিরিজের উনি নাম দিলেন শেষ সময়ে যা পাই, এবং এই নামে ওই সিরিজটা চালু হলো। মানে শেষ সময়ে যে যতটুকু পারছে লুটপাট করে নিচ্ছে, এই হলো সেই সিরিজটার শিরোনাম এবং মোদ্দা কথা। এবং নানা ঘটনা সেখানে কিন্তু আমরা সিরিজ আকারে বিভিন্ন রিপোর্টার নিয়ে আসতাম এবং সেগুলো আমরা প্রচার করতাম। আমি 2001 সালের কথা বলছি, আর এটা 2026 সাল। 25 বছর পরে এসে আমি ঠিক সেই একই জিনিস যেন দেখতে পাচ্ছি। একটা সরকার এসেছিল আমাদের এখানে, অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের সরকার আর কখনো আসেনি। এর আগে 1991 সালে আমরা একটা অস্থায়ী সরকার দেখেছি, নির্দলীয় সরকার দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। তারপরে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। তারপরে বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। এরপর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম। এই কোনো সরকার নির্বাচনে নিজেরা অংশ নিত না, কিন্তু রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নিত তাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় কাজ করত। তাদের চরিত্রটা ছিল এমন যে তারা একটা নির্বাচন অনুষ্ঠান করবে 3 মাসের মধ্যে অথবা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। যদিও ফখরুদ্দিন আহমেদের সরকারটা বেশ লম্বা সময় ছিল, আগেগুলো সব 3 মাসই ছিল। 3 মাসের মধ্যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করত, এবং এই নির্বাচন করার জন্য তারা একটা ছোট মন্ত্রিসভা গঠন করত, উপদেষ্টা মণ্ডলী। তারা কেবল রুটিন ওয়ার্কগুলি করত, আর কোনো বড় কাজ করতো না, কোনো নীতি নির্ধারণী কাজ তারা করতেন না, কেবল রুটিন কাজগুলো করতেন এবং নির্বাচনটা শেষ করে তারা চলে যেতেন। এই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন কিন্তু এক সময়, এবং তখন তিনিও ওরকম কেবল রুটিন কাজগুলি করেছেন, অন্য কোনো কাজ ওনাকে করতে হয় না অথবা উনি করার প্রয়োজন বোধ করেন নাই। কিন্তু এবার আমরা একটা অদ্ভুত টাইপের অন্তর্বর্তীকালীন সরকার পেলাম। তারা নিজেরাই দাবি করলেন তারা অনেক কাজ করবেন, তারা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করবেন, জুলাই হত্যার বিচার করবেন এবং জাতীয় নির্বাচন করবেন। ঠিক আছে, আমি ধরে নিলাম এগুলোই তাদের অগ্রাধিকার। রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের জন্য সংস্কার কমিশন হলো, তারপর ঐক্যমত্য কমিশন হলো, এখন একটা গণভোট তারা আয়োজন করছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এইভাবে করা যায় কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। জুলাই হত্যার বিচার, ওটাও অত্যন্ত তড়িঘড়ি করে তারা করার চেষ্টা করছেন। এই বিচার শেষ পর্যন্ত কতটুকু কি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কি পাবে না সেটা নিয়ে আরেক আলোচনা, সে আলোচনা আপাতত আমি করতেও চাই না। আরেকটা কি, জাতীয় নির্বাচন। ওনারা একটা নির্বাচনের তারিখ শেষ পর্যন্ত ঘোষণা করেছেন। এ মাসের 12 তারিখে সেই নির্বাচন হবে এবং ঠিক 1 সপ্তাহ বাকি আছে। ঠিক এই সময়কে আমরা নিশ্চয়ই শেষ সময় বলতে পারি। এই শেষ সময় এসে তারা কি করছেন, একের পর এক চুক্তি করছেন, এবং প্রত্যেকটা চুক্তি বেশ বড় বড় অর্থের চুক্তি। যেমন কিছু সামরিক চুক্তি করছেন, চীন থেকে ড্রোন, মানে ওদের সঙ্গে চুক্তি করছেন তারা এখানে একটা ড্রোন কারখানা তৈরি করবেন। বিশাল ইনভলভমেন্ট, এখানে কিন্তু অর্থনৈতিক ইনভলভমেন্ট আছে। পাকিস্তান থেকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান তারা কিনবেন। চীন থেকে JS-10C যুদ্ধ বিমান কিনবেন। ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনবেন। দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন কিনবেন। তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনবেন। যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টি রোল হেলিকপ্টার কিনবেন, এবং 650 কোটি টাকায় যুদ্ধজাহাজ, যে খালিদ বিন ওয়ালিদ যেটা আছে, তার সক্ষমতা বাড়ানোর কাজ করবেন। মানে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই সবগুলির জন্য বিপুল অঙ্কের কেনাকাটা করছেন। একটা কথা মাথায় রাখবেন, এই যে সামরিক কেনাকাটা আছে না, এগুলো কোনো অডিট হয় না, এগুলো নিয়ে কেউ কোনো প্রশ্নও করতে পারে না। 5 টাকার জিনিস আপনি কি 5 লাখ টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস 6 টাকায় কিনেছেন, নাকি 5 টাকার জিনিস বার্গেন করে 4 টাকায় কিনেছেন, এটা নিয়েও কোনো আলোচনা হয় না, কখনোই হয়নি, আগামীতেও হবে না। সামরিক কেনাকাটা এরকমভাবেই হয়। এই কেনাকাটাগুলি
খুব গুরুত্বের সঙ্গে করছেন। কে করছেন? এর সঙ্গে মূলত লোককে, অবশ্যই সেই বাহিনীগুলো তো আছেই, তার সঙ্গে এগুলো আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন মিস্টার খলিলুর রহমান, তিনি হলো এই কাজগুলোর মধ্যমণি অবস্থায় আছেন, কেনাকাটা করছেন। এই শেষ সময়ে উনি কেন কিনছেন এগুলো? এই যে শেষ সময় উনি কিনছেন, এটা পরবর্তী যে সরকার আসবে তারা কি এটা মানবে? তারা কি এটা কন্টিনিউ করবে? মানে উনি চুক্তি করে যাচ্ছেন আর কি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। হয়তো উনি বলবেন আমি চুক্তি করলাম, আমি আমার কমিশন পেয়ে গেলাম, চলে গেলাম, শেষ, আলোচনা শেষ, আগামীতে যে আসবে সে বুঝবে। এগুলি কি এভাবে হবে? দেখুন, এই বিষয়টা নিয়ে খলিল সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল। আজকে উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন, ওখান থেকে যখন বের হন তখন সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে সরকারের শেষ মুহূর্তে এই যে প্রতিরক্ষা চুক্তিগুলি করছেন এটা কেন? উনি কি বলেছেন জানেন? উনি বলেছেন এটা চলমান প্রক্রিয়া, মানে এটা অনেক দিন ধরে চলছিল, এই প্রক্রিয়ার মধ্যে চলছে, এটা কোনো সমস্যা নেই। সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করেছিল, যদি আগামী সরকার যারা আসবেন তারা যদি এই চুক্তিগুলিকে বাতিল করে দেন, চুক্তিগুলিকে তারা যদি কন্টিনিউ না করেন, তাহলে কি হবে? উনি কি বললেন? উনি কিন্তু কোনো জবাব দেননি, উনি প্রশ্নটা এড়িয়ে গেছেন এভাবে, যেটা অনুমান নির্ভর প্রশ্ন হতে পারে। অনুমান নির্ভর প্রশ্ন, অনুমান নির্ভর প্রশ্ন মানে কি? সেখানে একটা সম্ভাবনা আছে, আপনি সেই সম্ভাবনাটার জবাব দেন। উনি কোনো জবাব দেননি, কারণ আসলে ওনার কাছে কোনো গ্রহণযোগ্য জবাব নেই। কেবল এই অন্তর্বর্তীকালীন সরকারই না, রেগুলার গভর্নমেন্ট যখন সারা দুনিয়াতে যখন একটা রেগুলার গভর্নমেন্ট হয়, যখন তারা নির্বাচনের ডেট ঘোষণা করে, যখন তারা শিডিউল মানে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে, তখন সাধারণত ওই যে গভর্নমেন্টে বিদায় নিবে সেই গভর্নমেন্টে কোনো ধরনের বড় চুক্তিতে যায় না, আন্তর্জাতিক চুক্তিতে তো যায়ই না। আর এটাকে রেগুলার গভর্নমেন্টও না, জনগণের ম্যান্ডেট বিহীন একটা গভর্নমেন্ট, তারা এখনই এরকম হাজার হাজার কোটি টাকার চুক্তি করা শুরু করেছেন। কেবল এটাই না, আপনারা দেখেছেন এই 1.5 বছরের সরকার, যে সরকারের বয়স আয়ু মাত্র 1.5 বছর, তারা 32 বছর, 30 বছর, 20 বছর মেয়াদি বন্দরকে দিয়ে দিচ্ছেন, বন্দর চুক্তি করছেন। সেই চুক্তি যদি আলটিমেটলি ফেল হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য ক্ষতিকর হয়, সেই চুক্তি যদি আমাদের জন্য অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয়, আপনি কাকে ধরবেন? এই সবগুলো লোক তো বিদেশ চলে যাবে, এত সব বিদেশি লোক, বিদেশ থেকে ডক্টর ইউনূস তাদের আমদানি করে নিয়ে আসছেন। যদিও খলিলুর রহমান সাহেব বলেছেন, দাবি করেছেন উনি নাকি আমেরিকার নাগরিক না। যদি নাগরিক না হন, আসলে এটা নাগরিক হওয়া না হওয়া কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো উনি আমেরিকায় যে বৈধভাবে থাকতে পারবেন কিনা। উনি যদি না থাকতে পারেন, তাহলে গত 2 দশকের বেশি সময় উনি আমেরিকায় ছিলেন কিভাবে? উনি যদি টোটালি আমেরিকা থেকে থাকার ওনার কোনো উপযুক্ততা না থাকে, তাহলে কিভাবে ছিলেন ভাই? তো এইগুলো হলো কি জানেন, এগুলো হলো মানুষকে লোক দেখানো, না রকম অজুহাত, লেম এক্সকিউজ যাকে বলে, এগুলো দেখাচ্ছেন। দেখেন, এই খলিল সাহেব নিরাপত্তা উপদেষ্টা, মানে ওনার অবস্থান মন্ত্রীর পদমর্যাদা, মন্ত্রীর পদমর্যাদার একজন লোক, ওনাকে সর্বশেষে বিমানের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মানে বেসরকারি যে এভিয়েশন, সিভিল এভিয়েশন যে আছে, মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রির একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিমান, এবং সেই বিমানের যে পরিচালনা বোর্ড আছে, সেই বোর্ডের উনি হয়েছেন মেম্বার, অথচ উনি একজন মন্ত্রী। কেন? ওখানে কি মজা ভাই? মজা হলো বিমান কিনতে হবে, বিমান কেনা নানা রকম প্রক্রিয়া এখন চলছে, এবং সেই প্রক্রিয়াগুলির সঙ্গে ওনার থাকা লাগবে। মানে মানুষের তো নির্লজ্জতার একটা সীমা আছে না, চক্ষুলজ্জা বলতে একটা বিষয় আছে, আমরা বুঝি না আমাদের এনারা কি করেন। ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি এই একজন নিরাপত্তা উপদেষ্টা হয়ে বিমানের পরিচালনা পর্ষদে কেন যুক্ত হলেন? এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আছে? উনি জবাব দিলেন কি জানেন? শুনেন, ওনার জবাব হলো দুনিয়ার সব দেশে বিমান নাই। মানে এই জবাবটা আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে দুনিয়ার সব দেশে বিমান নাই, কারণ দুনিয়ার সব দেশে যে সমস্ত এয়ারলাইন্স আছে, এক একটা তো এক এক নাম, কোনোটা সাউদিয়া, কোনোটার নাম হলো অ্যারোফ্লোট, অথবা কোনোটার নাম হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স, এক একটা এক এক নাম। বিমান নামে কোনো এয়ারলাইন্স থাকার কোনো কারণও নাই। এয়ার ইন্ডিয়া আছে ইন্ডিয়াতে, তো বিমান নামে তো আপনার এয়ারলাইন্স থাকার কথাও না। কিন্তু উনি কিন্তু ওই অর্থে বলছেন বলে আমার কাছে মনে হয় না।
আমার কাছে মনে হয় যে বিমানে যে লুটপাট করা যায় এরকম পৃথিবীর আর কোনো দেশের এয়ারলাইন্সে করা যায় না, কাজে এখানে ওনাকে দরকার। সব দেশে, দুনিয়ার সব দেশে বিমান নাই। কি অসাধারণ উত্তর! মানে এই জবাব শোনার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন? আরো তো অনেক কথা আছে। দুনিয়ার কোনো দেশ, সব দেশে খলিলুর রহমান নাই, দুনিয়ার সব দেশে ডক্টর ইউনুস নাই, দুনিয়ার সব দেশে আপনার শেখ বশিরউদ্দিন নাই, নাই তো, ওনারাই তো এগুলো করেন। মানে কি বল, কার যে কোথায় লাইন বোঝা বড় কঠিন। কারণ বিমানের পরিচালনা পরিষদে আবার নির্বাচন কমিশনের যে সচিব আছেন ওনাকেও নেওয়া হয়েছে। এই ভদ্রলোক নির্বাচন কমিশনের সচিব, এই মুহূর্তে